স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা করব ট্রান্সফরমারের স্টেপ আপ এবং স্টেপ ডাউন এবং ট্রান্সফরমারের এনার্জি লস। আজকে অল্টারনেটিং কারেন্টের লাস্ট লেকচার দিনেই আমাদের অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারটা শেষ হবে। পরপর আমি প্রায় লেকচার নাম্বার 9 হবে হয়তো এটা অল্টারনেটিং কারেন্টের চ্যাপ্টার শেষ করছি। তো আজকে লাস্ট লেকচার ট্রান্সফরমার পুরো ইন ডিটেইলস বোঝাবো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? না, ট্রান্সফরমার কি করে থাকে? ট্রান্সফরমার কি করে না, ইট ইজ এ ডিভাইস which produce voltage. It is a device which produce voltage. ট্রান্সফরমারের কাজটা কি হয়ে থাকে না, ট্রান্সফরমার মেইনলি দুটো টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে থাকে স্টেপ আপ, আরেকটা হয় স্টেপ ডাউন। স্টেপ আপটা কি হয়ে থাকে? স্টেপ আপটা কি করে না, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে কনভার্ট করে, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করে। স্টেপ ডাউন কি হয়ে থাকে? স্টেপ ডাউন হাই ভোল্টেজ থেকে কিসের সৃষ্টি হয়ে থাকে না, লো ভোল্টেজের সৃষ্টি হয়ে থাকে। হাই ভোল্টেজ থেকে কিসের সৃষ্টি হয়ে থাকে? লো ভোল্টেজের সৃষ্টি হয়ে থাকে। তো ট্রান্সফরমার বেসিক্যালি কোন প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করে থাকে? প্রিন্সিপাল দেখি, এর প্রিন্সিপাল কি হয়ে থাকে? হ্যাঁ, প্রিন্সিপাল হয়ে থাকে কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে থাকে না, মিউচুয়াল ইন্ডাকটেন্স। কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে? মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্সের মাধ্যমে আমরা কি পেয়ে থাকি? না ইনডিউস ইএমএফ। ওই ইনডিউস ইএমএফ থেকে কি পাওয়া যায় না, ইনডিউস কারেন্ট। তাহলে এই ইনডিউস ইএমএফ আর ইনডিউস কারেন্টের দ্বারা আমরা ভোল্টেজ গেইন করব বা ডিক্রিজ করব। ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল এর প্রিন্সিপাল। তো ট্রান্সফরমারের ওয়ার্কিং কনফিগারেশনটা কি হয়ে থাকে? দেখুন, ট্রান্সফরমারের ওয়ার্কিং কনফিগারেশন তোমরা যখনই তুলো না কেন পজ করে তুলে নেবে। আচ্ছা, ট্রান্সফরমারের ওয়ার্কিং কনফিগারেশন কি হয়ে থাকে দেখো। ওয়ার্কিং কেমন হয়ে থাকে? ট্রান্সফরমার কেমন হয়ে থাকে আগে লক্ষ্য করো, ডায়াগ্রামটা লক্ষ্য করো। আচ্ছা, ট্রান্সফরমার এই হয়েছে। এবার কি করা থাকে? ট্রান্সফরমারের এক পাশে কয়েল জড়ানো আছে, আরেক সাইডে কয়েল জড়ানো আছে। আচ্ছা, দু সাইডে দুটো কয়েল জড়ানো আছে। এই সাইডের কয়েলটাকে আমরা কি বলে থাকি? প্রাইমারি কয়েল। একে কি করা থাকে? কানেক্ট করা থাকে এসি সোর্সের মাধ্যমে। যেখানটা এসি সোর্সের মাধ্যমে আমরা কি দ্বারা কানেক্ট করে থাকি? ভোল্টেজের দ্বারা। এই কয়েলটাকে আমরা কি বলে থাকি? প্রাইমারি কয়েল। হয়েছে? এই প্রাইমারি, আর এটাকে আমরা কি বলে থাকি? এখান থেকে আমরা এই কয়েল থেকে কি পাবো? অবশ্যই ভোল্টেজ পাবো। কি পাবো? ভোল্টেজ। এটাকে আমরা কি বলে থাকি? সেকেন্ডারি কয়েল। ক্লিয়ার? আচ্ছা, এই অ্যাপ্লাইড ভোল্টেজটাকে আমরা বলে থাকি ইনপুট ভোল্টেজ। আর এই অ্যাপ্লাইড ভোল্টেজ এটা হচ্ছে কি? আউটপুট ভোল্টেজ। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা,
প্রাইমারি কয়েলে নাম্বার অফ টার্নস ধরে নিলাম এনপি, সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস আমি ধরলাম এনএস। তাহলে এনপি আর এনএস কি না, এনপি হচ্ছে কি নাম্বার অফ টার্নস, নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েল। আর এনএস হচ্ছে কি, এনএস হচ্ছে কি নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি কয়েল। ক্লিয়ার? এখানে অফকোর্স তোমরা বুঝতে পারছো এনপি আর এনএস কয়েলের পাক সংখ্যাটা অবশ্যই আলাদা হবে, অবশ্যই আলাদা হবে। কেন হবে, কি জন্য হবে, ইন ডিটেইলসে আমি ধীরে ধীরে বলতে থাকি। আচ্ছা, এই যে কোরটা দেখতে পাচ্ছ না, এই কোরটা কিসের তৈরি হয়ে থাকে, এই কোরটা কিসের তৈরি হয়ে থাকে, সফট আয়রন কোর, সফট আয়রন কোর। ক্লিয়ার? এই কোরটা কিসের তৈরি হয়ে থাকে, সফট আয়রন কোরের তৈরি হয়ে থাকে। একদম ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তো এর মধ্যে ঘটনা চক্রটা কি ঘটে, ঘটনার মধ্যে কি ঘটে, এখান থেকে আমরা কি দিয়েছি, এসি ইনপুট ভোল্টেজ দিয়েছি, কি দিয়েছি, এসি ইনপুট ভোল্টেজ দিয়েছি। পরপর সিরিয়ালিটি দেখো, কি দিয়েছি, এসি ইনপুট ভোল্টেজ, এসি ইনপুট ভোল্টেজ। তো এসি ইনপুট ভোল্টেজ দিতে কি হয়েছে, এসি ইনপুট ভোল্টেজ দিতে কি হয়েছে, এখানটাতে এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করেছে। তো কারেন্ট ফ্লো করতে এই কয়েলের মধ্যে কিসের সৃষ্টি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের সৃষ্টি হচ্ছে। তাহলে কি লিখবো না, প্রাইমারি কয়েলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের সৃষ্টি হয়। ব্যাস, এবারে এই কয়েলগুলো কোথায় জড়ানো আছে, নেক্সট টপিক, কয়েলগুলো কোথায় জড়ানো আছে, সফট আয়রন কোরে। তাহলে সফট আয়রন কি হয়ে থাকে, সফট আয়রন কি হয়ে থাকে, সফট আয়রন কোর একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সৃষ্টি হয়ে থাকে। সুতরাং নেক্সট কি আছে, সুতরাং ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স তথা কি লিখবো, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স তথা সফট আয়রন কোরের মধ্যে, সফট আয়রন কোরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সৃষ্টি হয়। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের কি হলো, সৃষ্টি হলো। তো এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কি করবে, এবার দেখো, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স তথা ম্যাগনেটিক এই সফট আয়রন কোরের মধ্যে সৃষ্টি হলো। সফট আয়রন কোর হচ্ছে ফেরোম্যাগনেটিক, সমস্ত ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোকে কি করে, একে অপরের সাথে প্যারালাল সৃষ্টি করে, একে অপরের সাথে একটা অ্যালাইনমেন্ট করতে সৃষ্টি করে। ফার্স্টে ধরো একটা অ্যালাইনমেন্ট করতে সৃষ্টি করে। আচ্ছা, এখানটায় আরেকটা নোটিস করবে, আরেকটা নোট করবে, এই যে কোরটা দেখতে পাচ্ছ খুবই সরু হয়ে থাকে, কোরটা কেমন হয়ে থাকে, খুবই সরু। খুবই সরু হলে কি হবে, কোরটা যদি খুবই সরু হয়, সরু হলে কি হবে, এর যে রেডিয়াস আর এটা হচ্ছে কি লেন্থ, তাহলে রেডিয়াসের রেসপেক্টে লেন্থ অনেক বড় হয়ে থাকে। তাহলে এল ভেরি ভেরি গ্রেটার দেন অফ রেডিয়াস, ভেরি ভেরি গ্রেটার দেন অফ আর, রেডিয়াসের তুলনায় এল অনেক বড় হয়ে থাকে। তখন এই সলিনয়েডটা কেমন কাজ করে না, আইডিয়াল সলিনয়েড হয়ে থাকে। কেমন হয়ে থাকে, আইডিয়াল সলিনয়েড হয়ে থাকলে কি হবে, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কেমন হয়ে থাকবে, না ম্যাগনেটিক ফিল্ড লাইন্স B ইকুয়াল টু μ0 Ni হয়ে থাকে, μ0 Ni হয়ে থাকে, যেখানে n হচ্ছে কি না, n হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, ক্লিয়ার? তো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ওই সফট আয়রন কোরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই সফট আয়রন কোর, সফট আয়রন লিখো, সফট আয়রন কোর লাইক আইডিয়াল সলিনয়েড,
আইডিয়াল সলিনয়েড হয়ে থাকে। তাহলে আইডিয়াল সলিনয়েড হলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন সৃষ্টি হবে B = μ0 Ni, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কি হবে? প্যারালাল হবে। ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো প্যারালাল হবে। ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কেমন হয়ে থাকবে? প্যারালাল হবে। কেউ কাউকে কি করবে? কাট করবে না, টাচ করবে না, সোজা বেরিয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো যে সৃষ্টি হলো, ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো সৃষ্টি হলো, আমি মিনিমাম দুটো নিলাম। ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো সৃষ্টি যে হলো, ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো সৃষ্টি হলো, ওই ম্যাগনেট দেখো কারেন্ট ফ্লো হচ্ছে, সাপোজ করো কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো, আচ্ছা কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট বরাবর কারেন্ট করো, থাম যেদিকে নির্দেশ করবে সেদিকেই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস। তো ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো যে সৃষ্টি হলো, ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কি হলো? সফট আয়রন কোরের মধ্য দিয়ে কোথায় পৌঁছলো? সেকেন্ডারি কয়েলের মধ্যে। কোথায় পৌঁছলো? সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে পৌঁছালো। তাহলে যখনই সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে পৌঁছালো, যখনই, তাহলে প্যারালাল কি হলো? B = প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড লাইনস সৃষ্টি হয়। তাহলে এই প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড লাইনস কি হয় না? সেকেন্ডারি কয়েলে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? সেকেন্ডারি কয়েলে প্রবেশ করে। সেকেন্ডারি কয়েলে যদি প্রবেশ করে তখন কি হবে না? সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে যখন প্রবেশ করছে, তাহলে ওই কয়েলের এরিয়ার উপর ম্যাগনেটিক ফিল্ড লাইনস কি হচ্ছে? পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে এরিয়ার সাথে ম্যাগনেটিক ফিল্ড লাইনস কি হচ্ছে? পারপেন্ডিকুলার হচ্ছে। কোথায়? ইন সেকেন্ডারি কয়েল, ইন সেকেন্ডারি কয়েল। তাহলে ইন সেকেন্ডারি কয়েলে কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো এরিয়ার সাথে পারপেন্ডিকুলার ভাবে প্রবেশ করছে। তাহলে পারপেন্ডিকুলার ভাবে যদি প্রবেশ করে, তাহলে কিসের সৃষ্টি হবে? ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে। phi = B ডট কিসের সৃষ্টি হবে? ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের দরুন কিসের সৃষ্টি হবে? ম্যাগনেটিক ফ্লাক্সের দরুন ফ্যারাডেজ ল এবার ইউজ করো। ফ্যারাডেজ ল, তাহলে ফ্যারাডেজ ল থেকে আমরা কি বলবো না? ম্যাগনেটিক ফ্লাক্সের দরুন কিসের সৃষ্টি হবে? ইনডিউস ইএমএফ d∅dt। কিসের সৃষ্টি হবে? d∅dt। তাহলে সেকেন্ডারি কয়েলে কিসের সৃষ্টি হলো? ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলো। তাহলে ফ্যারাডেজ ল থেকে আমরা কি বলতে পারলাম না? সেকেন্ডারি কয়েলের ইনডিউস ইএমএফ দ্যাটস ক্লিয়ার। তো সেকেন্ডারি কয়েলে ইনডিউস ইএমএফ সৃষ্টি হলো, তাহলে কি দেখলাম না? সফট আয়রন কোর লাইক আইডিয়াল সলিনয়েড। এবারে কি দেখলাম না? আইডিয়াল সলিনয়েড হয়ে যদি থাকে B = μ0 Ni। এখানে এসি কারেন্ট, ভ্যারিং কারেন্ট, তো ভ্যারিং কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো চেঞ্জ হলে তাহলে কি হবে? ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস, তাহলে প্যারালাল ম্যাগনেটিক ফিল্ড লাইন সৃষ্টি হয়। ও চেঞ্জিং, লিখে রাখো, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড হয়ে থাকে। ম্যাগনেটিক, এখানে একটা অ্যাড করে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় এবং চেঞ্জিং, বিকজ আই চেঞ্জ। তাহলে এখানটায় কি হচ্ছে? I = চেঞ্জ, বিকজ I চেঞ্জ। তাহলে I চেঞ্জ হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো চেঞ্জ হচ্ছে। তো সেকেন্ডারি কয়েলে কিসের সৃষ্টি হলো? ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলো। ক্লিয়ার? তো এই কোরের চারিদিকে, এই কোরের মধ্য দিয়ে কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড লাইনস ফ্লো করা শুরু করেছে। তো কি হতে থাকবে? ম্যাগনেটিক ফিল্ড লাইনস বারবার চেঞ্জ হবে, বারবার এখানটায় আউটপুট ভোল্টেজ আমরা পেতেও থাকবো। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে বেশি পরিমাণে কারেন্ট যদি আমি পাঠাই, তো আমি এখানটায় কি পরিমাণে আউটপুট ভোল্টেজ পাবো সেটাই আমাদের লক্ষ্য করার বিষয়। তো আমরা এখন পর্যন্ত আমরা দেখলাম সেকেন্ডারি কয়েলে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলো। তো ভোল্টেজের সৃষ্টি হলো, ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলো মানে ভোল্টেজের সৃষ্টি হলো। এতদূর তোলা হয়েছে, পজ করে তুলবে। হ্যাঁ,
তো ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলো। আচ্ছা একটু মুছে দিই, এবারে দেখা কি হয়। তাহলে কি দেখলাম, ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলো। ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলো। কিসের সৃষ্টি হলো? ইনডিউস ইএমএফ। লিখে নিন হেডলাইন, ইনডিউস ইএমএফ E equal to minus of d phi by dt সৃষ্টি হচ্ছে। এবার আমাদের কনসেপ্ট কি ছিল? কনসেপ্ট ছিল কি, আমাদের গিভেন ভ্যালু কি ছিল না, প্রাইমারি কয়েলে কয়েলে আচ্ছা ধরি এখানটা আগে ধরি, এখানে ধরি প্রাইমারি কয়েলে প্রতিটি কয়েলের দ্বারা সৃষ্ট ম্যাগনেটিক সৃষ্ট ফ্লাক্স ইকুয়াল টু কত? 5। প্রাইমারি কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে কত? 5। তাহলে একটা কয়েলের জন্য, তাহলে প্রাইমারি কয়টা কয়েল আছে না, এনপি নাম্বার অফ টার্নস হচ্ছে কত? এনপি। অতএব টোটাল ফ্লাক্স ইকুয়াল টু এই টোটাল ফ্লাক্স 5p ইজ ইকুয়াল টু কি লিখবো না, d5 সরি এটা লিখো np ইনটু 5। একটার জন্য 5, তো np এর জন্য np ইনটু 5। অতএব প্রাইমারি কয়েলের ইএমএফ কত হবে না, প্রাইমারি কয়েলের ইএমএফ কত হবে? E ইজ ইকুয়াল টু কত হবে? ইএমএফ এর ফর্মুলা কি? মাইনাস অফ d5 বাই, তাহলে মাইনাস অফ d dt অফ np 5। তো np তে এখানে কনস্ট্যান্ট ভ্যালু বাইরে বার করে নিই, মাইনাস np ইনটু d5 বাই dt। ক্লিয়ার? নেক্সট সেকেন্ডারি কয়েলে প্রতিটি কয়েল না লিখে প্রতিটি লুপে ফ্লাক্স হবে, ফ্লাক্স ইকুয়াল টু 5। কেন? আরে কোডটা তো একই না, তো প্রত্যেকটার এরিয়াও কত হবে? সেমই হবে। তো প্রত্যেকটা এরিয়া যদি সেম হয়, এপাশের এরিয়া যা এপাশের এরিয়া তা, তাহলে এপাশের একটা এরিয়ার জন্য যে ফ্লাক্স, এপাশের একটা এরিয়ার জন্য সেই একই ফ্লাক্স। আচ্ছা ক্লিয়ার? তো নাম্বার অফ টার্নস কত ছিল? ns। তাহলে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কত হবে? টোটাল ফ্লাক্স 5s করে দাও। টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কত হবে না, ns ইনটু 5। তাহলে টোটাল ইএমএফ কত হবে? es ইকুয়াল টু কত হবে? মাইনাস অফ d5s বাই dt। আচ্ছা মাইনাস অফ d dt অফ 5s এর জায়গায় আমরা কি লিখতে পারি? ns ইনটু 5। তো ns টাকে বাইরে বার করো না, তো ns ইনটু d5 বাই dt। আচ্ছা তো এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও, এটা কি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও। আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি না, es বাই ep ইকুয়াল টু আমি কি লিখতে পারি না, মাইনাস মাইনাস ক্যান্সেল, তো ns বাই np, d5 বাই dt ও ক্যান্সেল, তো ns বাই np। তাহলে কি বুঝতে পারলাম? তাহলে বুঝতে পারলাম এটা যে ভোল্টেজ ইজ directly proportional to the number of turns, directly proportional to the number of turns। তাহলে যত আমি টার্নস বাড়াবো তত আমার ভোল্টেজ বাড়বে, বাড়তে থাকবে। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? তোলা আছে? এই ইকুয়েশনটা একদম মাথার মধ্যে বসিয়ে নাও। তাহলে es বাই p ইকুয়াল টু ns বাই np। তো নেক্সট আমরা কি পাচ্ছি? তাহলে এর পরের ফান্ডামেন্টাল ইকুয়েশন হচ্ছে কি, তাহলে স্টেপ আপ আর স্টেপ ডাউন জিনিসটা কি হয়ে থাকে? তাহলে ভোল্টেজ তো তার কয়েলের নাম্বার অফ টার্নসের উপর ডিপেন্ড করে গেল। এসির মাধ্যমে আমি কারেন্ট দিলাম, তো নাম্বার অফ টার্নসের মাধ্যমে ভোল্টেজ আমি গেইনও করতে পারি, আবার ডিক্রিজও করতে পারি। তাহলে গেইন করাটাকে আমরা বলবো স্টেপ আপ,
ডিক্রিজ করাটাকে আমরা বলবো স্টেপ ডাউন। তাহলে স্টেপ আপ জিনিসটা কি দেখে নি এবার। স্টেপ আপটা কি বলে থাকে না, স্টেপ আপ বলছে আমাকে হাই ভোল্টেজে পরিণত করতে হবে, হাই ভোল্টেজে পরিণত করতে হবে। তাহলে কি করব, হাই ভোল্টেজে পরিণত করব। তাহলে হাই ভোল্টেজে পরিণত যদি করতে হয়, হাই ভোল্টেজে যদি আমাকে পরিণত করতে হয়, তাহলে ফর্মুলায় আমি কি পেয়েছি, লিখে রাখি এখানটায় না, ES বাই EP ইকুয়াল টু NS বাই NP। তাহলে যত আমি, তাহলে এটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে যত আমি টার্নস বাড়াবো তত আমার ভোল্টেজ বাড়বে। টার্নস যত হবে, নাম্বার অফ টার্নস যত হবে, ভোল্টেজ তত বাড়বে, বেশি হবে। তাহলে আমি আউটপুটে যদি ভোল্টেজ বেশি পেতে চাই, তাহলে আউটপুটে আমাকে কি করতে হবে, নাম্বার অফ টার্নস বাড়াতে হবে। দ্যাট মিন্স ES ও বাড়বে। তো ES সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ গ্রেটার দেন অফ কি হবে, প্রাইমারি কয়েলের তুলনাতে বেশি হবে। প্রাইমারি কয়েলের ভোল্টেজের তুলনায় কি হবে, বেশি হবে। তাহলে সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস গ্রেটার দেন অফ প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস। ক্লিয়ার? আচ্ছা, স্টেপ ডাউন কি বলছে, স্টেপ ডাউন কি বলছে না, স্টেপ ডাউনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লো ভোল্টেজ সৃষ্টি করতে হবে। স্টেপ ডাউনের ক্ষেত্রে আমি কি করব, লো ভোল্টেজ সৃষ্টি করব। কি সৃষ্টি করব, লো ভোল্টেজ সৃষ্টি করব। তাহলে লো ভোল্টেজ সৃষ্টি করতে গেলে এখানে যদি আমাকে লো ভোল্টেজ সৃষ্টি করতে হয়, তাহলে নাম্বার অফ টার্নস আমাকে কি করতে হবে, কমিয়ে দিতে হবে। দ্যাট মিন্স EP greater than ES, that means NP greater than ES, sorry NS, NP greater than NS। ক্লিয়ার? তাহলে স্টেপ ডাউন যদি আমাকে করতে হয়, তাহলে প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস বাড়িয়ে দাও, আর স্টেপ আপ যদি করতে হয়, সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস বাড়িয়ে দাও। তাহলে এটা আমরা যেটা এঁকেছি সেটা কি ধরনের, ট্রান্সফরমার। এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, কারণ দেখো না এখানকার নাম্বার অফ টার্নস এর তুলনায় সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস অনেক বেশি। ক্লিয়ার করা গেছে? তোলা হয়েছে, একদম তোলা হয়েছে। নেক্সট যেটা করাবো, যে ট্রান্সফরমারের সাথে, আচ্ছা ট্রান্সফরমার বলতে আমরা আইডিয়াল ট্রান্সফরমার পেতে পারি কি, ট্রান্সফরমার বুঝতে পারছো তো, এই যে রাস্তাঘাটে যে সকল জিনিসগুলো বসে থাকে, এই যে বক্সের মতো চোকা বড় বড় ডাব্বা, সেগুলো ট্রান্সফরমার। তার কাজ হচ্ছে কেবলমাত্র ভোল্টেজ বাড়ানো বা কমানো, এছাড়া অন্য কোনো কাজ নেই তার মধ্যে, আর অন্য কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে আমরা 100% এফিসিয়েন্সি যুক্ত ট্রান্সফরমার করতে পারি কি, 100% এফিসিয়েন্সি, সেই ট্রান্সফরমারকে আমরা কি বলবো, আইডিয়াল ট্রান্সফরমার। সাপোজ উই গেট a 100% efficiency of transformer, that means ideal transformer। তাহলে আইডিয়াল ট্রান্সফরমার পাওয়া সম্ভব কি, অফকোর্স না, আইডিয়াল ট্রান্সফরমার কখনোই পাওয়া সম্ভব নয়। কিন্তু তাও আমাদেরকে জিনিসটাকে বুঝতে হবে। তাহলে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, ইনপুট ভোল্টেজ যা হবে আউটপুট ভোল্টেজ তাই হবে। সম্ভব না, কোনোদিন সম্ভব না, কারণ ট্রান্সফরমারের নিজস্ব একটা ওয়ার্ক ডান থাকে, যার জন্য কিছু পরিমাণ হলেও এনার্জি লস হয়, যেটা আমাদের নেক্সট টপিক থাকবে, এনার্জি লস। তাতেই আমি জিনিসটাকে ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে আমি প্রথমেই ধরে নিই একটা আইডিয়াল ট্রান্সফরমার। তাহলে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ কত, আরে ভাই P = VI। তাহলে ইনপুট ভোল্টেজ কত, EP * IP। ইনপুট কারেন্ট ধরে নিলাম সাপোজ IP, প্রাইমারি কারেন্ট, ইকুয়াল টু ES * IS। ক্লিয়ার? আচ্ছা, তো ES বাই EP ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ES বাই EP ইকুয়াল টু কি লিখতে পারি, IP বাই IS। ES বাই EP ইকুয়াল টু IP বাই IS। তোলা হয়েছে দুদূর একদম? আচ্ছা, ES বাই EP ইকুয়াল টু IP বাই IS। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কি বুঝতে পারছি,
এটা যদিও 100% ইফিসিয়েন্সির জন্য, এটা কিন্তু এই ইকুয়েশন কিন্তু 100% কারেক্ট নয়। এই ইকুয়েশনটা কিন্তু 100% কারেক্ট। আমরা কিন্তু অ্যাসাম্পশন ধরে নিচ্ছি, আমরা একটা আইডিয়াল ট্রান্সফরমার ধরে নিচ্ছি। তো এই ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পেলাম না ভোল্টেজ ইজ inversely proportional to the current, that means কারেন্ট যত বাড়াবো আউটপুটে ভোল্টেজ তত কমবে, কারেন্ট যত বাড়াবো আউটপুটে ভোল্টেজ তত কমবে। ক্লিয়ার? তো এদের মিলিত একটা ইকুয়েশন আমরা পেতে পারি ES by EP equal to NS by NP equal to IP by IS, IP by IS। এই ফর্মুলাটা আইডিয়াল ট্রান্সফরমারের জন্য কাজে লাগবে, অঙ্কের জন্য কাজে লাগবে। তোলা আছে? তুলে নাও, তুলে নাও, তোলা আছে। নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা, এর থেকে একটা অঙ্ক করছি, দেখো আমরা একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। আর দু তোলা আছে তো? আচ্ছা, নিচের ইকুয়েশনটা রাখি, বাকিটা অঙ্ক করি। আচ্ছা, এই জিনিসগুলো মুছে দিই, এই জিনিসগুলো আর কাজে লাগছে না, মুছে দিই। আচ্ছা, এবার একটা অঙ্ক দিচ্ছি, দেখো সাপোজ এটা একটা আইডিয়াল ট্রান্সফরমার, এই আইডিয়াল ট্রান্সফরমারে ইনপুট ভোল্টেজ কত দিয়েছি? সাপোজ ধরো 220 ভোল্ট। এটাকে কোশ্চেন মানি না। ইনপুট ভোল্টেজ কত দিয়েছি? 220 ভোল্ট। কারেন্ট কত দিয়েছি? না 10 অ্যাম্পিয়ার। তো সেকেন্ডারি কয়েলে আউটপুট ভোল্টেজ কত আর কারেন্ট কত আমাকে বার করতে হবে। নাম্বার অফ টার্নস, প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস ধরে নাও 100, সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস ধরে নাও 200। ক্লিয়ার? তো এবারে নিজেরা সলিউশন করো ইএস আর আইএস টাকে বার করার জন্য। করো, নিজেরাই ট্রাই করো, হয়ে যাবে, একা হয়ে যাবে। এখান থেকেই বুঝতে পারছি যে প্রাইমারি কয়েলে 220 ভোল্ট দিয়েছি। দেখো প্রাইমারি কয়েলে 220 ভোল্ট মানে হচ্ছে কত? EP = 220 ভোল্ট। দেখো নাম্বার অফ টার্নস, দেখো এর 100 তে এর 200, তাহলে দ্বিগুণ আছে, তার মানে এখানটায় আউটপুট ভোল্টেজও কি হবে? দ্বিগুণ হবে। কেন না নাম্বার অফ টার্নসের সাথে ভোল্টেজ হচ্ছে কি প্রপোর্শনাল। নাম্বার অফ টার্নসও বাড়াবে, ভোল্টেজও বাড়বে, প্রপোর্শনাল। আচ্ছা, কারেন্ট দেখো, কারেন্ট এখানে কত? 10 অ্যাম্পিয়ার। নাম্বার অফ টার্নস 100 আর 200। কারেন্টের সাথে ভোল্টেজ কি ছিল? ইনভার্সলি প্রপোর্শনাল। কারেন্টের সাথে তাহলে ভোল্টেজ যখন এখানে দ্বিগুণ হচ্ছে, কারেন্ট তাহলে এখানে হাফ হবে। কারেন্ট তাহলে এখানে কত হবে? 10 অ্যাম্পিয়ার আছে, এখানে 5 অ্যাম্পিয়ার আছে। দেখো করছি, দেখো করা হয়েছে, নিজেরা করার চেষ্টা করেছো তো? তাহলে আমাকে দেখো, এদিকে লক্ষ্য করো। তাহলে ES by EP equal to NS by NP। তাহলে ES কত না হোয়াট? EP কত? 220 ভোল্ট। NS কত? NS দিয়েছে কত? 200 টার্নস। NP কত? 100। তো ES কত পেল না 440 ভোল্ট। দেখো প্রাইমারি কয়েলে 220 ভোল্ট আর সেকেন্ডারি কয়েলে তার দ্বিগুণ হয়ে গেছে। বুঝতেই পারছি ES আর NS কি প্রপোর্শনাল। আচ্ছা, কারেন্ট দেখো, কারেন্ট হচ্ছে কি নাম্বার অফ টার্নস বা পোটেনশিয়াল, যেটা খুশি, নাম্বার অফ টার্নস বা পোটেনশিয়াল। NS by NP equal to IP by IS। NS কত না NS কত ছিল? 200। NP কত ছিল? 100। তো IP কত না 10 অ্যাম্পিয়ার গিভিং ছিল। IS আমাকে কি করতে হবে? বার করতে হবে। তো ঘ্যাচু তো কত হলো? 10 2/10। IS টাকে উল্টাও, তো IS 10/2। তার মানে কত দেখো? 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো কারেন্ট অর্ধেক হয়ে গেছে। আরে নাম্বার অফ টার্নস এর সাথে কারেন্ট কি হচ্ছে? ইনভার্সলি প্রপোর্শনাল। নাম্বার অফ টার্নস এর সাথে কারেন্ট হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তোলা হয়েছে। আচ্ছা, তো এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা তো ধরেই নিলাম এটা একটা আইডিয়াল ট্রান্সফরমার। তো আইডিয়াল ট্রান্সফরমার যদি হয়েই থাকে
তাহলে সবসময় তো এইভাবে তো বানানো সম্ভব নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার পেয়ে থাকি, যে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার পেয়ে থাকি তাদের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ইনপুট ভোল্টেজ not equal to output voltage, তো ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু কত না, EP into IP not equal to ES into IS। এটাই প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। ক্লিয়ার? তো এফিসিয়েন্সি কি করে বার করব, এফিসিয়েন্সি কে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি, ইটা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। তো আউটপুট ভোল্টেজ be divided by input voltage into 100%, তো আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু কত, ES into IS, ইনপুট ভোল্টেজ EP into IP into 100%। তো এফিসিয়েন্সি আমরা বার করতে পারলাম। তো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি এইভাবে বার করতে পারি। তোলা আছে নেক্সট এনার্জি লস। নেক্সট টপিক এনার্জি লস। আর তো ক্লিয়ার? আচ্ছা, টোটালটা বুঝলাম, ঠিক আছে। নেক্সট টপিক এনার্জি লস। পজ করে তুলে নেবে, হ্যাঁ পজ করবে তুলে নেবে। ক্লিয়ার? পজ করবে তুলে নেবে, জপাজপ করবে। নেক্সট টপিক আমাদের কি আসছে, এনার্জি লস। তাহলে এই এনার্জি লস তো আমরা 100% রিডিউস তো করতে পারবো না, আমরা এনার্জি লস কোনো মতেই রিডিউস করতে পারবো না, কিন্তু মিনিমাইজ করতে পারবো, এই এনার্জি লস বেসিক্যালি 4টা টাইপসে আমরা মানে ডিফাইন করে থাকি। ওই 4টা টাইপস কি হয়ে থাকে আমরা ক্লিয়ার করব। তো এনার্জি লস, নাম্বার 1 এনার্জি loss in transformer। ক্লিয়ার? এনার্জি লস ইন ট্রান্সফরমার, হেডলাইন লাগিয়েছো। আচ্ছা, নেক্সট ফার্স্ট পয়েন্ট হচ্ছে না ম্যাগনেটিক ফ্লাক্স। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি করে থাকে, ম্যাগনেটিক ফ্লাক্সের সাহায্যে কিভাবে এনার্জি লস হয়ে থাকে। দেখো না, এই ছিল আমাদের ট্রান্সফরমার। তাহলে এই ট্রান্সফরমারের উপরে আমাদের কি ছিল, ট্রান্সফরমার ছিল। তো এই আমি আর বাড়াচ্ছি না, এই ছিল। এরপরে আমরা কি করেছিলাম, কয়েল পাকিয়েছিলাম। তাহলে কয়েল পাকাতে আমরা কি দেখব, না এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইনসের সৃষ্টি হবে। কয়েল আরে কারেন্ট চালাচ্ছি, তাহলে কারেন্ট চালালে কি হবে, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইনসের সৃষ্টি হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনসের সৃষ্টি হলো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো কিভাবে সৃষ্টি হচ্ছে, এইভাবে সৃষ্টি হচ্ছে। তাহলে যতই কাছের দিকে যেতে থাকছি ততই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোর মধ্যে ম্যাক্সিমাম সংখ্যক ম্যাগনেটিক ফিল্ড লাইন সবগুলো কয়েলের মধ্য দিক দিয়ে পাস করতে পারছে না, বাইরে থেকে যাচ্ছে, কাট করে যাচ্ছে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোর জন্য তো এনার্জি আমরা সেকেন্ডারি কয়েলে তো ভোল্টেজ পেতাম, কিন্তু এই ফিল্ড লাইনস গুলো যদি আরো এক্সেসিভ থেকে যায়, বাদ থেকে যায়, তাহলে আমরা সেই পরিমাণ ভোল্টেজ থেকে আমরা কি থাকছি, দূরে সরে আসছি, আরো পাচ্ছি না, সেই পরিমাণ ভোল্টেজ আমাদের লস হচ্ছে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোকে যদি আমি চালাতে চাই তাহলে আমি কি করব, তো মিনিমাইজ করার জন্য এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোকে যতটা সম্ভব আমি সেকেন্ডারি কয়েলে পাঠাতে চাই। তো আমি কি করব, এই সেকেন্ডারি কয়েলে পাঠানোর জন্য কি করতে চাই, তাহলে কি করব না ইউজ করব সফট আয়রন কোর, বিকজ সফট আয়রন কোর is a ferromagnetic substance, তাহলে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হলে কি হয়ে থাকে, সমস্ত ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোকে নিজের দিকে অ্যালাইনমেন্ট করে এবং সমস্ত ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলোকেও পুরোপুরি রূপে সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে চালনা করবে। দিলে কি হবে, এনার্জি লসও কিছুটা পরিমাণ হলেও কম হবে। ক্লিয়ার?
তো সফট আয়রন কোর আমরা ইউজ করে ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা কি করতে পারি, মিনিমাইজ করতে পারি। যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স আমাদের নষ্ট হচ্ছিল সেই নষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স গুলোকে আমি কি করতে পারি, মিনিমাইজ করতে পারি। রিডিউস করতে পারবো না, মিনিমাইজ করতে পারি কিন্তু রিডিউস করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড টপিক। সেকেন্ড কি বলছে না, রেজিস্ট্যান্স অফ বাইন্ডিং ওয়্যার, রেজিস্ট্যান্স অফ বাইন্ডিং ওয়্যার। তাহলে রেজিস্ট্যান্স অফ বাইন্ডিং ওয়্যার মানে কি না, দেখো এই ট্রান্সফরমারের কোর গুলোর উপরে কি করেছিলাম, কয়েল পাকিয়েছিলাম। এইভাবে কি করেছিলাম, কয়েল পাকিয়েছিলাম। তামার তার ইউজ করেছিলাম, তামার তার ইউজ করেছি, কপার তার, কি কপারের তার ইউজ করতাম। এই কপারের তারের মধ্য দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে তখন কপারের তো নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে। কপারের কি আছে, নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে। ওই রেজিস্ট্যান্সের দ্বারা সামান্যটুকু হলেও কারেন্ট কি হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। সামান্যটুকু হলেও কারেন্ট কি হবে, বাধাপ্রাপ্ত হবে। উপরন্তু ম্যাটেরিয়ালও আছে। ম্যাটেরিয়ালটা কি না, আমি যদি ধরেই নিই সফট আয়রন কোর, সেটাও তারও একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে। ক্লিয়ার? তো বেসিক্যালি আমি ধরলাম কপারের ক্ষেত্রে সফট আয়রন কোরের মাধ্যমে যতটা মিনিমাইজ করার কথা করে নিয়েছি, এরপর আসছে কি কপারের জন্য। তাহলে ওই কপার তারের জন্য একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই তাহলে কপার তারটাকে কি করব না, কপার তারের রেজিস্ট্যান্সটাকে আমি কমাবো। তো ক্লাস 10 এ আমরা একটা ইকুয়েশন পড়তাম, রো এল বাই এ, আর ইকুয়াল টু রো এল বাই এ। রো হচ্ছে কি রেজিস্টিভিটি, এল হচ্ছে কি লেন্থ, এ হচ্ছে কি তার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ ওয়্যার। তাহলে ওই তারের যদি ক্রস সেকশনাল এরিয়া যদি আমি বাড়িয়ে দিই তাহলে রেজিস্ট্যান্স কি হবে, কমতে থাকে। রেজিস্ট্যান্স কি হবে, কমতে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, মোটা বা লিখে রাখো থিক ওয়্যার, মোটা তার ব্যবহার করব। কি ব্যবহার করব, মোটা তার ব্যবহার করব। তো দুটো ট্রান্সফরমার পেয়ে থাকি, একটা স্টেপ আপ, একটা কি পেয়ে থাকি, স্টেপ আপ। তাহলে স্টেপ আপের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইনপুট ভোল্টেজ গেইন করতে হবে। স্টেপ আপের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইনপুট ভোল্টেজ গেইন করতে হবে। তাহলে আউটপুট ভোল্টেজ আমাকে কি করতে হবে, গেইন করতে হবে, হাই করতে হবে। তাহলে আউটপুট ভোল্টেজ কোথাও হয়ে থাকে, সেকেন্ডারি কয়েল। তাহলে সেকেন্ডারি কয়েলের আমি তামার তার যদি মোটা করে দিই তাহলে ওখানটা আমি কি পাবো, ভোল্টেজটাকে গেইন করতে পারবো। তাহলে দুটো কয়েলে আমার করার দরকার নেই, একমাত্র সেকেন্ডারি কয়েলেই করলে চলবে, একমাত্র সেকেন্ডারি কয়েলে করলেই চলবে। তাহলে কোথায় করব, স্টেপ আপের ক্ষেত্রে অনলি কোথায়, সেকেন্ডারি কয়েলে, অনলি সেকেন্ডারি কয়েলে কি করব, তার মোটা তার ইউজ করব। কিন্তু আমাদের ইলেকট্রিশিয়ানরা অত তো চালাকও নয়, অত চতুরও নয়। তো ওরা কি করে থাকে না, ওরা এটাই করে থাকে যে দুটো প্রাইমারি আর সেকেন্ডারি দুটোতেই মোটা তার ইউজ করে দেয়, যেটাই হলে হয়। বেসিক্যালি ওদের মধ্যে ইলেকট্রনিক্সটাই জানা নেই, তো দুটোতেই মোটা তার ইউজ করে দেয়, যেটাই হলে হয়, তাই না? কিন্তু সায়েন্স কি বলবে না, স্টেপ আপে, অনলি স্টেপ আপে তুমি মোটা তার ইউজ করো, প্রাইমারিতে মোটা তার ইউজ করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার করতে পেরেছি? স্টেপ ডাউন, তো স্টেপ ডাউনে কি বলছে না, স্টেপ ডাউনে আমি কি করব না, স্টেপ ডাউনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইনপুট ভোল্টেজের তুলনায় আউটপুট ভোল্টেজ কমাতে হবে। তো ইনপুট ভোল্টেজের তুলনায় আউটপুট ভোল্টেজ আমাকে যদি কমাতে হয় তাহলে ইনপুট ভোল্টেজে তুমি মোটা তার ইউজ করে দাও, ইনপুট ভোল্টেজে তুমি মোটা তার ইউজ করে দাও। তাহলে অনলি প্রাইমারি কয়েলে মোটা তার ব্যবহার করা হয়। তাহলে অনলি প্রাইমারি কয়েলে তখন মোটা তার ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা, এটা একটু উল্টে গেছে, এখানটা লিখো সেকেন্ডারি কয়েল আর এটা লিখো প্রাইমারি।
ক্লিয়ার? অনলি সেকেন্ডারি কয়েল আর এটা প্রাইমারি কয়েল। নাহলে যদি এটাই যদি লিখে থাকো, এটাই যদি লিখে থাকো আর এটাই যদি লিখে থাকো, এটাই যদি লিখে থাকো, এখানটা চেঞ্জ করে দাও। এটা হচ্ছে স্টেপ ডাউন, এটা হচ্ছে স্টেপ আপ। ক্লিয়ার? এটা হচ্ছে স্টেপ ডাউন, এটা হচ্ছে স্টেপ আপ। ক্লিয়ার? তো স্টেপ ডাউনের ক্ষেত্রে আমি কি করব? স্টেপ ডাউনের ক্ষেত্রে সেকেন্ডারি কয়েলে আমি কি করব? সেকেন্ডারি কয়েলে স্টেপ ডাউনে কি করব? সেকেন্ডারি কয়েলে মোটা তার ইউজ করে দেব। আর স্টেপ আপে কি করব? না প্রাইমারি কয়েলে মোটা তার ইউজ করে দেব। ক্লিয়ার? প্রাইমারি কয়েলে মোটা তার ইউজ করে দেব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর দুটো টপিক আছে। হিস্টেরিসিস লুপ, থার্ড টপিক হিস্টেরিসিস লুপ। থার্ড টপিক হিস্টেরিসিস লুপ তোলা আছে। থার্ড টপিক হিস্টেরিসিস লুপ। দেখো থার্ড টপিক হিস্টেরিসিস 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 লুপ। ক্লিয়ার? হিস্টেরিসিস লুপ কি বলছে? হিস্টেরিসিস লুপ মনে আছে তো? এইরকম হয়ে থাকে, আরে এদিকে এদিকে হচ্ছে কি এইচ, এদিকে হচ্ছে কি আই, তো লুপ হয়ে থাকে এরকম হয়েছে। তো এই লুপের এরিয়াটা কি মেনশন করে? লুপের এরিয়াটা মেনশন করে এনার্জি লস। তাহলে এই লুপের এরিয়া যত বড় হবে এনার্জি লস তত বেশি। তাহলে এমন একটা সাবস্টেন্স আমরা ইউজ করব যার ক্ষেত্রে এরিয়াটা যেন ছোট হয়, যার ক্ষেত্রে এরিয়াটা ছোট হয়। তাহলে এরিয়া ছোট বড় কি করে করা সম্ভব? কি করে করা সম্ভব? কারণ ট্রান্সফরমারের মধ্যে দিয়ে তো এসি কারেন্ট ফ্লো হচ্ছে, ট্রান্সফরমারের মধ্যে এসি কারেন্ট ফ্লো হচ্ছে। ওই এসি কারেন্টের জন্য কি হচ্ছে? ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ডের দরুন ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের দরুন কিসের সৃষ্টি হচ্ছে? না ম্যাগনেটিক ফ্লাক্সের দরুন ম্যাগনেটাইজেশন হচ্ছে, ডিম্যাগনেটাইজেশন হচ্ছে, আবার রিম্যাগনেটাইজেশন হচ্ছে, আবার রিডিম্যাগনেটাইজেশন হচ্ছে। ম্যাগনেটাইজেশন, ডিম্যাগনেটাইজেশন, রিম্যাগনেটাইজেশন, রিডিম্যাগনেটাইজেশন, এরকম পরপর চলতেই থাকছে। কারণ কারেন্টের ডিরেকশন কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কারেন্টের ডিরেকশন কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। সেই জন্য একবার ম্যাগনেটাইজ একবার ডিম্যাগনেটাইজ। ক্লিয়ার করতে পেরেছি? তো একবার ম্যাগনেটাইজ একবার ডিম্যাগনেটাইজ যদি হতেই থাকে তাহলে এরিয়া অফ লুপ, এরিয়া অফ হিস্টেরিসিস লুপ কি হবে? বারবার চেঞ্জ হতে থাকে, বারবার চেঞ্জ হতে থাকে। তাহলে ওই লুপের এরিয়াকে যদি আমি ছোট করতে চাই তাহলে আমি সেই জায়গায় কি ইউজ করব? সবথেকে হিস্টেরিসিস লুপের এরিয়া ছোট হয়ে থাকে কার ক্ষেত্রে? একমাত্র সফট আয়রন কোরের ক্ষেত্রে, একমাত্র সফট আয়রন কোরের ক্ষেত্রে। তাহলে হিস্টেরিসিস লুপের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম? না এসি কারেন্ট ইউজ করেছি। ওই এসি কারেন্টের জন্য কি সৃষ্টি হয়েছিল? না ম্যাগনেটিক ফিল্ড লাইন, ম্যাগনেটিক ফিল্ড লাইন। তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনের জন্য কি হয়েছিল? না ম্যাগনেটিক ফ্লাক্স। কিসের সৃষ্টি হয়েছে? ম্যাগনেটিক ফ্লাক্স। তো ওই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য কি হচ্ছিল? না ম্যাগনেটাইজ হচ্ছে একবার ম্যাগনেটাইজ হয়েছে, আরেকবার কি হচ্ছে? ডিম্যাগনেটাইজ। কেন 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 কেন? না এসি কারেন্ট হচ্ছে কি? এসি কারেন্টকে কি দেখতে পারি? ভ্যারিং কারেন্ট। এসি কারেন্ট হচ্ছে কি? ভ্যারিং কারেন্ট, যার কারেন্টের ডিরেকশন, দেখো কারেন্টের ডিরেকশন কি হয়ে থাকে? চেঞ্জ করে থাকে। কারেন্টের ডিরেকশন কি হতে থাকে? চেঞ্জ হতে থাকে। তাহলে কারেন্টের ডিরেকশন যদি বারবার চেঞ্জ হয়ে থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনসও চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সও চেঞ্জ হচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ড লাইনস চেঞ্জ হতে থাকলে তাহলে একবার ম্যাগনেটাইজ একবার ডিম্যাগনেটাইজ একবার আবার কি হবে? রিম্যাগনেটাইজ। আবার কি হবে? রিম্যাগনেটাইজ। আবার কি হবে? রিডিম্যাগনেটাইজ। এরকম কি হবে? ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ এরকম করে চলতে থাকে। এরকম করে কি হবে? চলতে থাকে। তাহলে এর দরুন আমরা কি পাবো? না হিস্টেরিসিস লুপ পাবো। হিস্টেরিসিস লুপ পাবো। তাহলে হিস্টেরিসিস লুপ পাবো। তাহলে হিস্টেরিসিস লুপের ডেফিনিশন কি বলে? হিস্টেরিসিস লুপের ডেফিনিশন কি বলে? না ডেফিনিশন বলে না লুপের এরিয়া অফ লুপের এরিয়া সাথে এনার্জি লস
কি হয়ে থাকে এনার্জি লস কি হয়ে থাকে প্রপোর্শনাল এনার্জি লস কি হয়ে থাকে প্রপোর্শনাল তাহলে লুপের এরিয়া যত বড় এনার্জি লস তত বেশি তাহলে আমি তাহলে এই লুপের এরিয়া যদি ছোট করতে চাই তাহলে মিনিমাইজ যদি করতে চাই তাহলে আমি কি ইউজ করব স্টিল ইউজ করব না সফট আয়রন কোর ইউজ করব বলো সফট আয়রন কোর ইউজ করব কোনটা ইউজ করব অবশ্যই সফট আয়রন কোর ইউজ করব স্টিল একদম ইউজ করব না তাহলে স্টিলের ক্ষেত্রে এরিয়া অফ লুপ হচ্ছে এরকম হয়ে থাকে সফট আয়রন কোরের ক্ষেত্রে এরিয়া অফ লুপ কি হয়ে থাকে অফকোর্স ছোট হয়ে থাকে সফট আয়রন কোর সফট আয়রন কোরের ক্ষেত্রে কি হয়ে থাকে অবশ্য ছোট হয়ে থাকে যার ফলে কি হয়ে থাকে এরিয়া অফ লুপ কম হয়ে থাকে আমরা খুব দ্রুত কি করতে পারি এনার্জি লস কমাতেও পারি তো আছে নেক্সট ইডি কারেন্ট নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কি ইডি কারেন্ট দেখো চতুর্থ পয়েন্ট ইডি কারেন্ট কি বলছে দেখো লাস্ট টপিক ইডি কারেন্ট কি হয়ে থাকে আগে লক্ষ্য করো যে ফেনোমেনাটা হয় সেই ফেনোমেনাটা কি হয় দেখো আমরা কি এসি কারেন্ট দিয়েছি তো এসি কারেন্টে কি হয়ে থাকে ডিরেকশন কি হয়ে থাকে কারেন্টের ডিরেকশন দেখো কারেন্টের ডিরেকশন বারবার বলছি তো মাথার মধ্যে একদম ঢুকে যাওয়ার কথা চেঞ্জ হয় কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে কি জেনারেট করবে ম্যাগনেটিক ফ্লাক্স এই ম্যাগনেটিক ফ্লাক্স দুটো জায়গাতে সৃষ্টি হতে পারে একটা হচ্ছে ওয়্যারের মধ্যে তার ওই কপার তারের মধ্যে আরেকটা সৃষ্টি হয় মেটেরিয়ালের মধ্যে ক্লিয়ার তাহলে মেটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স তো সৃষ্টি হলো তো ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য কিসের সৃষ্টি হবে ফ্যারাডেস ল থেকে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হবে কিসের সৃষ্টি হবে জন্য ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হয় তাহলে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলে কিসের সৃষ্টি হবে ইনডিউস ইএমএফ এর সৃষ্টি হলে কিসের সৃষ্টি হবে না ইনডিউস কারেন্ট কিসের সৃষ্টি হবে ইনডিউস কারেন্ট তো ইনডিউস কারেন্ট যদি সৃষ্টি হয় ওই ইনডিউস কারেন্ট কোথায় জমা থাকছে মেটেরিয়ালটার মধ্যে মানে ওই সফট আয়রন কোরটার মধ্যে তাহলে ওই মেটেরিয়ালটার মধ্যে কি সৃষ্টি হচ্ছে ইনডিউস কারেন্ট তাহলে ইনডিউস কারেন্টের জন্য তো কিছু পরিমাণ এনার্জি আমি সেকেন্ডারি কয়েলে পেতে পারতাম কিন্তু ওই সেকেন্ডারি কয়েলে আমি ওই এনার্জি পেতে পারছি না কেন মেটেরিয়ালের মধ্যে জমা হয়ে গেছে তাহলে ওই ইনডিউস কারেন্টের জন্য সৃষ্ট ইনডিউস কারেন্টের জন্য সৃষ্ট এনার্জি ইনডিউস কারেন্টের জন্য আচ্ছা এখানটায় আগে লিখে নাও ইনডিউস কারেন্টের সৃষ্টি হয় একে ইডি কারেন্ট বলে তাহলে এই ইডি কারেন্টের জন্য সৃষ্ট এনার্জি আমরা কিন্তু পেতে পারি না এই ইডি কারেন্টের জন্য আমরা সৃষ্ট এনার্জি পেতে পারি না তাহলে এই কোডটা কেমন হয়ে থাকে চার সাইডে এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে হাইট ব্রেথ এন্ড লেন্থ তিনটেই আছে তাহলে ওই ইডি কারেন্ট গুলো এরকম গোল গোল হয়ে থাকে সার্কুলার এদের নেচার গুলো কেমন হয়ে থাকে যেদিক সেদিক হয়ে থাকে ক্লিয়ার এদের নেচার গুলো যেদিক সেদিক হয়ে থাকে বুঝছে এদের নেচার গুলো আমি একটু ভালো পাতলা করে দিচ্ছি আচ্ছা এদের নেচার গুলো কেমন হয়ে থাকে সার্কুলার নেচার হয়ে থাকে কেমন হয়ে থাকে সার্কুলার নেচার হয়ে থাকে তাহলে এই ইডি কারেন্টে সাপোজ ধরি এবার সে লিখি ধরি ইডি কারেন্ট ইকুয়াল টু আইই
ওই ইডি কারেন্টের জন্য সৃষ্ট রেজিস্ট্যান্স, ইডি কারেন্টের জন্য সৃষ্ট রেজিস্ট্যান্স কি হবে? ইডি কারেন্টের জন্য সৃষ্ট রেজিস্ট্যান্স আমি ধরে নিলাম আর ই। ক্লিয়ার? তো ইডি কারেন্টের জন্য সৃষ্ট এনার্জি ইকুয়াল টু কি হয়ে থাকে? এনার্জির ফর্মুলা I স্কয়ার RT। তো ইডি কারেন্টের জন্য I স্কয়ার ইনটু RE ইনটু T। তাহলে এই এনার্জিটা ওই ম্যাটেরিয়ালের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, যে এনার্জিটা আমরা সেকেন্ডারি কয়েলে পাচ্ছি না। কিন্তু যদিও এই ইনডিউস কারেন্টটা কার জন্য সৃষ্টি হয়েছিল? ইনপুট ভোল্টেজের কারেন্টের ফলে যার যে ইনডিউস কারেন্টের জন্য মানে ইডি কারেন্টের সৃষ্টি হয়েছিল, সেই ইডি কারেন্ট কিন্তু আমরা ম্যাটেরিয়ালের মধ্যে সঞ্চিত রেখে দিয়েছি, যেটা কিন্তু আমরা আউটপুটে ইউজ করতে পারছি না। তাহলে এই ইডি কারেন্ট, ইডি এনার্জিটাকে যদি আমাকে মিনিমাইজ করতে হয়, তাহলে আমি কি হেল্প নেব? ইডি কারেন্টকে মিনিমাইজ করতে গেলে কিসের হেল্প নেব? তোলাইছে? দেখো এরপর মিনিমাইজ করব। ইডি কারেন্টটাকে কিভাবে আমি মিনিমাইজ করছি দেখো, লক্ষ্য করো। ইডি কারেন্টটাকে আমি মিনিমাইজ করব। ইডি কারেন্টটাকে কি করব? মিনিমাইজ করব। তাহলে মিনিমাইজ করার জন্য কি করছি? মিনিমাইজ করার জন্য ওই কোরটা আমরা নেব না। কেমন করে নেব? পাতলা সফট আয়রন কোর নেব। পাতলা এইরকম, এমনি তার হাইট থাকবে না, এরকম পাতলা নেব। দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, কিন্তু হাইটটা থাকবে না। হাইট থাকবে খুব কম, একদম কম। কিন্তু একে কি করতে হবে? একটার সাথে আরেকটা কি করতে হবে? কানেক্ট করতে হবে। কেমন করতে হবে? কানেক্ট করতে হবে। তাহলে অবশ্যই এটা সফট আয়রন করতে হবে, কিন্তু ল্যামিনেটেড মানে পাতলা। ল্যামিনেটেড মানে হচ্ছে পাতলা সফট আয়রন করতে হবে। তাহলে এই ল্যামিনেটেড পাতলা সফট আয়রন কোর গুলোকে আমরা কি করব? একটা প্রথম সফট মানে ল্যামিনেটেড সফট আয়রন কোরটাকে যদি এইরকম ভাবে বসাই, দ্বিতীয়টাকে আমরা কিভাবে বসাবো? এইরকম করে। কেমন করে? এই উল্টো দিক দিয়ে বসাবো, এইভাবে বসাবো। ক্লিয়ার? এইভাবে একদম ক্লিয়ার? তো এইভাবে বসাবো। তাহলে বসানোর সময়ও এদের মধ্যে আমি কি করব না, ল্যামিনেটেড সফট আয়রন করতে নাম্বার 1 নেব। দ্বিতীয়ত আমি কি করব? এদের মধ্যে আমি কি করব? লুব্রিকেন্ট ইউজ করব। তাহলে লুব্রিকেন্ট ইউজ করলে কি হবে না, লুব্রিকেন্ট ইউজ করলে এই পাতলা ল্যামিনেটেড সফট আয়রন কোরগুলোর মধ্যে ইডি কারেন্ট কি হতে পারবে? ইডি কারেন্ট ততটা বেশি সৃষ্টি হবে না। কেন না? ইডি কারেন্ট হয়ে থাকে 3D, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই থাকে। কিন্তু এখানটায় এমন সেট নিয়েছি অনলি ফর 2D, তাহলে ইডি কারেন্ট আমাদের তত বেশি সৃষ্টি হতে পারবে না। উপরন্তু আমরা লুব্রিকেন্ট ইউজ করেছি, তাহলে ওই লুব্রিকেন্টের জন্য কি দেখবো না, ওই লুব্রিকেন্টের জন্য ইডি কারেন্ট একটা কোর থেকে আরেকটা কোরে ট্রান্সফর্ম হতে পারবে না। তাহলে আমি কি করতে পারবো? উভয় দিক দিয়ে আমরা ইডি কারেন্টকে আমরা কি করতে পারবো? কমাতে পারবো। তাহলে আমরা মিনিমাইজ করতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের 4টে এনার্জি লসের কন্ডিশন, কারণ যেভাবে তুমি বলতে পারো। 4টাই শেষ করেছি। ব্যাস, আজকে আমরা অল্টারনেটিং কারেন্টের চ্যাপ্টার খতম করলাম, শেষ করলাম। আজকের ক্লাস এইটুকুই সমাপ্ত। নেক্সট হবে ইএমডব্লিউ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ।